অর্থবছরের ১৩ দিনেই ব্যাংক ব্যবস্থা থেকে সোয়া ৯,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এর মধ্যে অর্ধেকের বেশি টাকা ছাপিয়ে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এই তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী সবশেষ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণ ছিল ৬,৮৫,৪৭৬ কোটি টাকা। আর নতুন অর্থবছরের ১৩ জুলাই পর্যন্ত যা ৬,৯৪,৬৮৫ কোটি। অর্থাৎ ঋণ বেড়েছে ৯,২০৯ কোটি টাকা। তথ্য অনুযায়ী সবশেষ অর্থবছরেও রেকর্ড ঋণ নেওয়া হয়েছে ব্যাংক ব্যবস্থা থেকে, যার পরিমাণ ছিল ১,৩৪,৫৭২ কোটি টাকা। এই অঙ্ক সরকারের প্রাথমিক লক্ষ্যমাত্রা থেকে ৩০,০০০ কোটি আর সংশোধিত লক্ষ্য থেকে ১৬,৫০০ কোটি টাকা বেশি। উল্লেখ্য, কম রাজস্ব আয় আর উচ্চ পরিচালন ব্যয়ের কারণেই ব্যাংকমুখী হতে হচ্ছে সরকারকে। টানা গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ে শিল্প উৎপাদন। অবস্থা এতটাই খারাপ যে সক্ষমতার 1/4 চালু রাখতে পারছে না বহু প্রতিষ্ঠান। ফলে গুনতে হচ্ছে লোকসান, বাড়ছে দুশ্চিন্তা। অন্যদিকে বহুদিন ধরে শিল্পে সংযোগ বন্ধ থাকায় বিপুল বিনিয়োগ করে বিপাকে অসংখ্য ব্যবসায়ী। তাদের অভিযোগ, সরকারি সংস্থাগুলোর দূরদর্শিতার অভাবেই বিপদে উদ্যোক্তারা। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে, ছবি তুলেছেন মিরাজ সুমন। ৫ দশকে দেশের শিল্পায়ন বিস্তৃত হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল জ্বালানি সরবরাহ, বিশেষ করে নামমাত্র মূল্যে দেশীয় প্রাকৃতিক গ্যাস। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেখানে তৈরি হয়েছে বড় সংকট। বর্তমানে দেশীয় কূপগুলো থেকে প্রতিদিন গ্যাস মিলছে ১৭০ কোটি ঘনফুটের মতো, আর আমদানি সক্ষমতা আরও ১০০ কোটি ঘনফুট। অর্থাৎ সব মিলিয়ে যোগান পাওয়ার কথা সর্বোচ্চ ২৭০ কোটি, যা সার্বিক চাহিদার চেয়ে অন্তত ৩০% কম। ফলে বছর জুড়েই কম বেশি সংকটে থাকতে হয় গ্রাহকদের। বাংলাদেশে এই গ্যাস সংকটটা একটা বড় সংকট, এবং আজকে যে ইনভেস্টমেন্ট নেই, কারণ কি? ওই কারণ কিন্তু অন্যতম কারণ এটা। সংকটের কারণে দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও সিএনজি পাম্পে নতুন সংযোগ বন্ধ রেখেছে সরকার। পাওয়া যাচ্ছে না শিল্প কারখানায়ও। এতে বিপাকে পড়েছেন কয়েকশো নতুন বিনিয়োগকারী। বিটিএমের সাবেক এই পরিচালক বলছেন, প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল না থাকায় বিপাকে পড়তে হচ্ছে। এক্সিস্টিং চাহিদার পরে আমার অ্যাডেড চাহিদা আরও কত হবে, কারণ যাকে আপনি নতুন কানেকশন দিয়েছেন, তাহলে দুটো যোগ করে তার টোটাল কতটুক জ্বালানি তার দরকার, সেটা কি এই হিসাব কি ওনাদের কাছে ছিল? না ছিল। কিন্তু ওইটা থাকার পরে যদি আমি তার পরবর্তীর পদক্ষেপটা না নিই, তাহলে এটা দায়ভার একজন বিনিয়োগকারী কেন নেবেন? এটা কোনো দেশেই তো এটা নিতে পারেন না, আমি কেন নিতে যাব? চাহিদার চেয়ে গ্যাস সরবরাহ কম থাকায় এমনিতেই সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছিল না পুরনো শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু সম্প্রতি এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় একরকম ধস নেমেছে শিল্পপণ্য উৎপাদনে, যা বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের। আমি এফিসিয়েন্সি নিশ্চিত করতে পারবো, যাতে কম জ্বালানি খরচ করে আমি বেশি প্রোডাকশন করতে পারি, এইটা একজন ইনভেস্টরের কাজ। কিন্তু জ্বালানির সরবরাহটা নিশ্চিত করা তো আমার কাজ না। প্রতিদিন ব্যাংকের ইন্টারেস্ট বাড়ছে, ওনার পক্ষে কিন্তু সাস্টেন করা কোনোভাবেই সম্ভব না। এই ফ্যাক্টরিগুলোকে সাস্টেন করাতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। গ্যাস সংকট কমাতে নতুন আমদানি অবকাঠামো নির্মাণে সক্রিয় জ্বালানি বিভাগ। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে স্থানীয় অনুসন্ধানে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমাদের নেক্সট 12 বা 24 বছরে একটা ইম্পোর্টের ডিমান্ড থেকে যাবে, এলএনজি ইম্পোর্টের, এবং তার জন্য একটা রোবাস্ট, সেফ, এফিশিয়েন্ট, মোর ইকোনমিক গ্যাসিফিকেশন সিস্টেম দরকার। এবং এই কারণে আমরা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশনের দিকে অগ্রসর হতে পারি। দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান হতে পারে যদি আমরা জাতীয় উৎপাদনকে বাড়িয়ে গ্রিডে যদি এগুলোকে দেওয়ার জন্য গ্রিডের যদি কাঠামো দ্রুত তৈরি করতে পারি সেটি। একই সাথে আমার মনে হয় যে নবায়নযোগ্য জ্বালানির যে উদ্যোগগুলো চলছে, সেটা ট্রান্সপোর্ট সেক্টরে, কৃষিতে, বিদ্যুৎ উৎপাদনে, শিল্প কারখানায় বা বাসাবাড়িতে, সেগুলোকেও যেন জোরালো ভিত্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বাস্তবায়ন করেন। সম্প্রতি কিছু স্থানে নতুন গ্যাস আবিষ্কৃত হলেও তা মিলছে না পাইপলাইন জটিলতায়। রাকিব হোসেন, ৭১, ঢাকা। এদিকে ৬ দিন পেরিয়ে গেলেও উন্নতি নেই গ্যাস সরবরাহে। ফলে সময়ের সাথে তীব্র হচ্ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। আর প্রয়োজনীয় চাপ না থাকায় বন্ধ রয়েছে মহাখালী, শাহবাগ, তেজগাঁওয়ের মতো ব্যস্ত এলাকার একাধিক পাম্প। ফলে জ্বালানি নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, অবস্থার উন্নতি নিয়ে
নেই সুনির্দিষ্ট কোনো খবর। রাকিব আল জাবেদের রিপোর্টে বিস্তারিত। তীব্র গ্যাস সংকটে এভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা প্রয়োজনীয় জ্বালানির জন্য। এমন চিত্র গেল 6 দিন ধরেই। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অলস সময় পার করছেন সিএনজি চালকরা। অনেকে আবার গ্যাসের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন দিক বিদিক, তবুও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। একটা বারাও মাই নাকি মালিকের জমা দিমু করতে গেছে, টেনশনই পাচ্ছি না। জমা মালিকের একটা কম নেয় না, নিজের বউ বাচ্চা কেমনে বাঁচবো। 9টা থেকে বসে রয়েছি এ পর্যন্ত। এই বসে থাকতে এখন এই যে আমার 2 নম্বর সিরিয়াল, আমি এখন আমার আগে যে কটা গেছে আমি আর লইতে পারিনি। আজকে আসলে সকাল 8টা 8:30 পর্যন্ত দিছি আমি, তারপর থেকে হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে, আর চালুই দিতে পারলাম না। এখন আমি এই মাত্র স্টার্ট দিছি, স্টার্ট নেই, গ্যাসই নেই, একবারে জিরো। মিটার আসলে ভিতরে মিটার না দেখলে বুঝবেন না, গ্যাসের একটা মিটার আছে, ওইটা না দেখলে বুঝবেন না, ওইটা একবার কাটা নিচে না। অপেক্ষার সময় মাঝে মধ্যে এতটাই লম্বা হচ্ছে যে তা পার করা কঠিন হয়ে পড়ছে চালকদের জন্য। তাই উপায় না পেয়ে খোশ গল্পে মেতেছেন অনেকে, কেউ আবার ঘুমিয়ে পড়েছেন লম্বা সময়ের ক্লান্তিতে। তীব্র ক্ষোভ জানিয়ে তারা বলেন, সুযোগ বুঝে অনৈতিক কাজও করছেন কেউ কেউ। আর সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না বলে জানালেন পাম্প মালিকরা। মানে বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি, 2.25 ঘন্টা লাগছে, ঠিক আছে। আর গ্যাসের সংকট তো আজকে থেকে না, গ্যাসের সংকট এই 1 জুলাই থেকে মোটামুটি সংকট, কিন্তু এই 1 সপ্তাহ ধরে বেশি সংকট। গ্যাস ঢুকে 200 টাকা আর 300 টাকা, এটা দিয়ে আমাদের হয় না। দেখা গেল এয়ারপোর্ট উত্তরে গেলে আবার এসে ঘুরে এসে গ্যাস দিতে হয়। আজকাল 3 রাত রাস্তা আমি বাসা যাই না, শুধু গ্যাসের জ্বালা। প্রায় 6 ঘন্টা পরে একদম পাম্পে মাথায় গেছি, মাথায় যাওয়ার পরে কাট নেই। আর একটা সমস্যা হচ্ছে যে এখানে ওই আউট 50 টাকা বা 100 টাকা নিয়ে বাস গাড়ি ঢুকাচ্ছে। তিতাসের লাইনে গ্যাস না থাকলে আমাদের কিচ্ছু করার নেই। আপনারা যত প্রশ্ন আমাকে করেন, আমি একটা কথাই বলবো যে যতক্ষণ গ্যাসের লাইনের প্রেশার না বাড়বে আমাদের এইভাবে চালাই নিতে হবে। ওই যখনই যোগাযোগ করি একটা কথাই বলে, আর 2-1 দিন লাগবে, 2-1 দিন লাগবে। এই 2-1 দিন করতে করতে তো সপ্তাহ পার হয়ে গেছে। পেট্রোবাংলার হিসেবে দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজির একটি টার্মিনাল বন্ধ হয় সরবরাহ নেমে এসেছে 215 কোটি ঘনফুটের নিচে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। 1.5 বছরের মধ্যেই উৎপাদনে যাবে চীনা অর্থনৈতিক অঞ্চল, এমন প্রত্যাশার কথা জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে এক সেমিনারে তিনি বলেন, অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক লজিস্টিক হাবে পরিণত করা হবে মোংলা বন্দরকে। জানান, চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ সময়ে ব্যবসা সহজীকরণে বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিতুমির। অনুষ্ঠানে চীনা দূতাবাসের কাউন্সিলর লি শাওফেং জানান, বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক সম্পর্ক এখন আঞ্চলিক সংযোগের দিকে এগোচ্ছে। আগামী 18 মাসের মধ্যেই চট্টগ্রাম যে অর্থনৈতিক এবং শিল্প অঞ্চলে এটা উৎপাদন শুরু হবে। বাংলাদেশ চায়না মায়ানমার ইকোনমিক করিডোর কিন্তু এটা আসিয়ানের সাথেও সংযুক্তি, একই সঙ্গে চায়নার সাথেও সংযুক্তি, আবার একই সঙ্গে ইউরোপের সাথেও সংযুক্তি। যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন 10% শুল্ক নিয়ে বাড়তি দুশ্চিন্তা নেই ব্যবসায়ীদের, বরং প্রতিযোগী দেশগুলোর চেয়ে কিছুটা এগিয়ে থাকায় স্বস্তিতে ব্যবসায়ীরা। যদিও জোরপূর্বক শ্রম ব্যবহার করে উৎপাদিত কাঁচামাল আমদানিতে শর্ত যুক্ত হওয়ায় কিছুটা চাপ বাড়ার আশঙ্কা তাদের। এমন অবস্থায় আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। China, first row, China 67%. That's tariffs. বিশ্ব বাণিজ্যে মার্কিন আধিপত্য বহাল রাখতে নতুন কৌশলে ওয়াশিংটন। গেল 12 মার্চ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ 60টি দেশের উপর 10 থেকে 12.5% নতুন শুল্ক বসায় ট্রাম্প প্রশাসন, যার আওতায় ভারত, বাংলাদেশ, পাকিস্তান, কম্বোডিয়ার ক্ষেত্রে এই হার 10%, আর প্রতিযোগী চীন, ভিয়েতনাম সহ 38টি দেশের জন্য যা 12.5%। অর্থাৎ প্রধান প্রতিযোগী চীন ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের শুল্ক হার কম হওয়ায় নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। উদ্বেগের জায়গাও নাই, সম্ভাবনার জায়গা যদি বলি তাহলে হলো চীন এবং ভিয়েতনামের ক্ষেত্রে 12.5% ইম্পোজ করা হয়েছে, আমাদের 10। তো সেই জায়গাটা আমরা কিছুটা হইলেও কম্পিটিটিভ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এগেনস্ট ভিয়েতনাম। আর ট্যারিফের পরিমাণ বাড়েনি, একটা 10%-এর ট্যারিফ, এটার মেয়াদ শেষ হয়ে গেছে 150 দিন পরে, আর নতুন করে আবার 10% চালু হয়েছে। সুতরাং ট্যারিফের হার বাড়েনি বিধায় এখানে আমরা কোনো চ্যালেঞ্জ দেখছি না। তাদের ভাষায় আমরা অসম্ভব ভালো একটা চুক্তি করেছি, তারাই
বলছি যে খুব ভালো একটা চুক্তি করেছি, একটা খুব ভালো চুক্তি করার অংশীদার হিসেবে আমাদের তো এখানে কিছু ছাড় পাওয়া উচিত ছিল, যদি তারা আবার যেখানে আমরা সরাসরি দায়ী না এই মানে ফোর্স লেবারের ইস্যুতে। গেল 20 ফেব্রুয়ারি ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ক নীতিকে দেশটির সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করায় পাল্টা শুল্কের খড়গ থেকে মুক্তি পায় রপ্তানিকারক দেশগুলো। কিন্তু ভিন্ন ক্ষমতা ব্যবহার করে একই পথে হাঁটেন ট্রাম্প। তবে যোগ বিয়োগের পর নতুন করে বাংলাদেশের জন্য বাড়ছে না সার্বিক শুল্ক হার, ফলে তা বহাল থাকছে আগের 26% আশপাশে। উদ্যোক্তারা বলছেন, জোরপূর্বক শ্রম ব্যবহারের বিষয়ে দেশটির সাথে আলোচনা করা দরকার সরকারের। এত একটা ভালো চুক্তি করার পরে আমরা তুলনামূলকভাবে অনেক দুর্বল দেশ, দরিদ্র দেশ, আমাদের উপর এই বাড়তি শুল্কটা চাপানোটা যুক্তিসঙ্গত হয়েছে কিনা সেই প্রশ্নটা আমরা রাখতে চাই। হ্যাঁ, প্রথমত যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা একটা এখানে এই চুক্তির কারণে হলেও একটা কনসেশন এখানে পেতে পারতাম, যেহেতু আমরা সরাসরি এই অপরাধের সঙ্গে জড়িত না। আমি আশা করি আলোচনা করবার যদি কোনো স্কোপ থাকে তাহলে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয় যারা এগুলো নিয়ে ডিল করেন তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়টা উত্থাপন করবেন। ফোর্স লেবার ব্যবহৃত হয় এমন দেশ থেকে আমরা র মেটেরিয়াল কিনি, চীনকে হলো উদ্দেশ্য করে এটা বলা হয়েছে। হ্যাঁ, চীনের থেকে র মেটেরিয়াল কিনি, কিন্তু চীনের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানে ফোর্স লেবার ব্যবহৃত হয় সেটা যদি উল্লেখ করা হইতো তাহলে আমরা ওই জায়গাতে সোর্স করতাম না। কিন্তু যদি বলা হয় চীনের থেকেই সোর্স করা যাবে না, এই মুহূর্তে এটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, আর পৃথিবীর সব দেশই চীন থেকে র মেটেরিয়াল সোর্স করছে। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ, আর শীর্ষে ভিয়েতনাম। মইনুল হাসান, ৭১, ঢাকা। চলতি অর্থ বছরে সব মিলিয়ে মোট ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যেখানে পণ্য থেকে আয়ের লক্ষ্য ৫৫.২ বিলিয়ন আর সেবা খাত থেকে ৮.২ বিলিয়ন ডলার। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান। বলেন, সবশেষ অর্থ বছর থেকে মোট ১৫% প্রবৃদ্ধি আশা করা হচ্ছে। উল্লেখ্য, গেল অর্থ বছরে ৫৫ বিলিয়নের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৪৮ বিলিয়ন। প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজেটে এই খাতকে উৎসাহ দেওয়া হয়েছে। এছাড়া ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতেও সরকার প্রতিজ্ঞাবদ্ধ। দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সাথে কয়েকদিনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া একই বিষয়ে আলোচনা চলছে ইউরোপীয় ইউনিয়ন সহ 5 দেশের সাথে। আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন। একই দিনে শেয়ার কিনে বিক্রির ব্যবস্থা বা T+0 পদ্ধতি চালু করতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। এরই মধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে। তবে সক্ষমতা ও দক্ষতা না বাড়িয়ে এই কাজ শুরু করার ক্ষেত্রে ঝুঁকি দেখছে বিএসইসি। একই সাথে বাজার বিশ্লেষকরা মনে করছেন প্রয়োজন রয়েছে বাড়তি প্রস্তুতির। মেজবাহ হাসানের রিপোর্ট। পুঁজিবাজারে টি বলতে বোঝায় ট্রেড বা লেনদেনের দিন, আর T+0 অর্থ যেদিন কোনো বিনিয়োগকারী শেয়ার কিনবেন বা বিক্রি করবেন সেদিনই সেই লেনদেন নিষ্পত্তি সম্পন্ন হবে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু বর্তমানে দেশে চালু আছে T+2 সেটেলমেন্ট ব্যবস্থা, অর্থাৎ লেনদেনের 2 কার্যদিবস পর সম্পন্ন হয় নিষ্পত্তি। এমন অবস্থায় আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে T+0 সেটেলমেন্টে যাওয়ার পরিকল্পনা করছে ডিএসই। সংশ্লিষ্টদের মতে এই ব্যবস্থা চালু হলে গতি বাড়বে বাজারে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের কাছেও হয়ে উঠতে পারে আকর্ষণীয়। তবে প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের জন্য দেশের পুঁজিবাজার কতটা প্রস্তুত? নিয়ন্ত্রক সংস্থা বলছে, একই দিনে নিষ্পত্তি নিশ্চিত করতে ডিএসই, সিএসই, সিডিবিএল, ব্যাংক এবং ব্রোকারেজ হাউসগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে। এটা অনেক খারাপ দিক আছে আমাদের দেশে, বিশেষ করে এটা অন্য দেশে হয়তো নাই অতটা, তখন বন্ধ করে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় T+0টা একটু বেশি হয়ে যাবে। ওই T+1 ঠিক আছে, আবার সেটা হয়তো প্রেফারেবলি ফর দ্য গ্রুপ এ স্টকস। এমন না হয় যে 25 টাকা কেউ দিতেছে, 200 টাকা কেউ দিতেছে। হ্যাঁ, যে প্রাইসে যে কোট করবে
তাকে ওই প্রাইজে শেয়ার উঠাইতে হবে। উদ্যোগটি ইতিবাচক হিসেবে দেখলেও অবকাঠামো প্রস্তুত না করে এদিকে যাওয়াকে ঝুঁকিপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। তাই পরীক্ষামূলকভাবে চালুর পর ধাপে ধাপে পূর্ণ বাস্তবায়নের পরামর্শ তাদের। ওভারনাইট যেতে পারবো না, কারণ এখানে অনেকগুলি সিস্টেমের মধ্যে ইন্টারলিঙ্কড, ব্যাংকিং সিস্টেম, ইনভেস্টর, market intermediaries, stock exchange, CDBL, and then in future we will have CCBL. তো এতগুলি পার্টিকে সিঙ্ক্রোনাইজ করা ইজ নট ইজি। তো আমরা যেটা করবো যে আমরা প্রথমে T+1-এ যাব, অ্যান্ড দেন আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম যদি আমরা দেখি যে এভরিথিং ইজ পারফেক্ট, তখন আমরা উইল মুভ অন টু দ্য T0। প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি বাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির পরামর্শ দিচ্ছেন বাজার সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। নানা সংকটে জর্জরিত মণিপুরি তাঁতশিল্প। বাজারে নকল পণ্যের আধিক্য, পর্যাপ্ত প্রশিক্ষণ ও মূলধনের অভাব এবং ন্যায্য মূল্য না পাওয়ায় আগ্রহ হারাচ্ছেন দক্ষ কারিগররা। এতে একদিকে কর্মহীন হয়ে পড়ছেন বিপুল সংখ্যক মানুষ, অন্যদিকে হারিয়ে যেতে বসেছে দেশের ঐতিহ্য। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পকে বাঁচিয়ে রাখতে দ্রুত সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। তারেক আহমদ সানির ক্যামেরায় মুহিত দিদারের প্রতিবেদন। বাংলাদেশের ৫৬তম জিআই পণ্য মণিপুরি তাঁতের শাড়ি, যা বুনতে ২ জন কারিগরের সময় লাগে অন্তত ৮ থেকে ১০ দিন। এতে জড়িত সিলেট বিভাগের প্রায় ১,০০০ তাঁতি। দীর্ঘদিন ধরে ন্যায্য মূল্য বঞ্চিত, নকল পণ্যের সমাহার এবং মূলধন ঘাটতিতে এখন অনেকটাই ক্লান্ত এই ঐতিহ্যবাহী শাড়ি তৈরির দক্ষ কারিগররা। এছাড়াও রয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। বাজারজাতকরণে কার্যকর ব্যবস্থা না থাকায় কাজের প্রকৃত মূল্য পান না প্রান্তিক তাঁতিরা। আছে প্রশিক্ষণ ও দক্ষতার অভাব, ফলে চাহিদা থাকা সত্ত্বেও ক্রেতাদের পছন্দ অনুযায়ী পণ্য তুলে দিতে পারছেন না তারা। লোনের একটা ব্যবস্থা সুযোগ করে দেন, তারপরে ঘরে ঘরে আমাদের তার আবার উন্নতি হবে। একটা শাড়ি তৈরি করতে তো ৯-১০ দিনের মতো লাগে, আর মেশিনে তৈরি করতে 1 দিন লাগে। মানে এই তুলনায় আমাদের চাহিদাটা খুবই কম। সরকার থেকে মাধ্যমে যদি ট্রেনিং দেওয়া হতো ওদেরকে, তাহলে আরো ভালো হইতো এই জিনিসগুলো। আর চাহিদা, প্রচুর চাহিদা আছে। শাড়িগুলো তৈরি হতে পারছে না, ডিজাইনগুলো নতুন হচ্ছে না, এই জন্য শাড়িগুলো একটু কম প্রোডাকশন হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, তাঁত শিল্পকে টিকিয়ে রাখতে প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন নকশার সুরক্ষা, কাঁচামালে ভর্তুকি ও সহজ শর্তে ঋণ। তাঁতিরা যে কাঁচামাল ব্যবহার করে, কাঁচামাল খুব সহজলভ্য না। অনেক কাপড় আছে যেগুলোর কাঁচামাল বাংলাদেশেও মিলে না, এটা মণিপুর থেকে আনাতে হয়। বিপণনের ক্ষেত্রে যদি সরকারি কোনো উদ্যোগ থাকে যে মধ্যস্বত্বভোগী যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারে, তাহলে হয়তো আমাদের তাঁতিরা একটু উচ্চ মূল্য পাবে। ৩৪০ জন তাঁতি আছে। মার্কেটে আসার জন্য সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় না, ওরা নিজেদের উদ্যোগেই এটা সেল করে। ব্যবসায়ীদের দাবি, শুধু বাজারের উপর নির্ভর করে এই ঐতিহ্য টিকিয়ে রাখা সম্ভব নয়, প্রয়োজন রাষ্ট্রীয় ভর্তুকি। তাঁত শিল্পকে বেঁচে রাখার জন্য বর্তমানে যে সেল হচ্ছে, সেখানে তাঁত শিল্পকে রক্ষা করতে গেলে একটা ভর্তুকি দিতে হবে। ভর্তুকি যদি না দেওয়া হয়, তাহলে আস্তে আস্তে যেভাবে বিলীন হয়ে যাচ্ছে, একদম জিরো হয়ে যাবে। সংশ্লিষ্টদের মতে, সমন্বিত উদ্যোগ নিলে সচল হবে মণিপুরি তাঁতের চাকা, টিকে থাকবে ঐতিহ্য। নুজহাত রাহনুমা, ৭১। যুক্তরাষ্ট্রের রপ্তানিতে জোরপূর্বক শ্রম সংক্রান্ত শুল্কের আওতামুক্ত থাকবে ভারতের ৪৫% পণ্য, যার মধ্যে রয়েছে জেনেরিক ওষুধ, স্মার্টফোন, ইস্পাত ও গাড়ির যন্ত্রাংশের মতো নানা পণ্য। তবে পোশাক শিল্পের বিষয়ে কিছুই স্পষ্ট করেনি দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। নুসরাত মৌমি জানাচ্ছেন বিস্তারিত। জোরপূর্বক শ্রম সংক্রান্ত ইস্যুতে বাংলাদেশ, ভারত সহ ৬০ দেশে ১০ থেকে ১২.৫% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যেখানে ভারতের ঘাড়ে চাপানো হয় ১০% বোঝা। তবে এ থেকে মুক্ত থাকবে দেশটিতে রপ্তানি করা মোট পণ্যের ৪৫%, যার মধ্যে রয়েছে জেনেরিক ওষুধ, স্মার্টফোন, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির যন্ত্রাংশের মতো পণ্য। এ তথ্য জানিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। তবে পোশাক রপ্তানির বিষয়ে সুস্পষ্ট কিছু জানায়নি মন্ত্রণালয়। তবে বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিতে বস্ত্রশিল্প সহ খাতভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখবে দুদেশ। বিশ্লেষকদের শঙ্কা, জেনেরিক ওষুধে ট্রাম্পের ২০০% শুল্ক আরোপে বড় ধাক্কা আসতে পারে ভারতের ওষুধ শিল্পে। তথ্য বলছে ২০২৫ সালে $২৬ বিলিয়ন ওষুধ রপ্তানি করেছে দিল্লি, যার ৩৮% গিয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। ফলে সম্ভাব্য নতুন শুল্ক কার্যকর হলে চাপে পড়বে গুরুত্বপূর্ণ এই খাত।
বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারতীয় বাজারে নামমাত্র বা শূন্য শুল্কে কৃষিপণ্য রপ্তানি করতে চায় যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন যান্ত্রিক খামারিদের সাথে পাল্লা দিতে গিয়ে রুটি রুজি ধ্বংস হতে পারে কোটি কোটি ক্ষুদ্র ও প্রান্তিক চাষি। এতে ধসে যেতে পারে গ্রামীণ অর্থনীতি। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য বলছে, মার্কিন অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়ায় কিছুটা দেরি হচ্ছে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, যা চূড়ান্ত হবে আগামী 2 থেকে 4 মাসের মধ্যেই। নুসরাত মৌমি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।